আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন মহাবিশ্বের দূরত্ব বা পৃথিবীর ওজন কত বড় একটা সংখ্যা, বা ভাইরাসের সাইজ কত ছোট একটা সংখ্যা? তো আমরা যদি এই এত বড় বড় সংখ্যা বা এত ছোট ছোট সংখ্যা যদি সাধারণ নিয়মে খাতায় লিখতে যাই, তাহলে কিন্তু আসলে আমাদের মাথাটা ঘুরে যাবে। এই বড় সংখ্যা, এত বড় বড় সংখ্যা এবং এত ছোট ছোট সংখ্যা, আসলে আমাদের লেখার হাতিয়ারটাই হচ্ছে সূচক ও লগারিদম। আজকের ক্লাসটা হচ্ছে যে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের 4.1 মানে সূচক সংক্রান্ত একদম বেসিক থেকে ক্লিয়ার করব, এবং বেসিকের পাশাপাশি আমরা অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। তারপর 5টা মিনিট সময় দেন, আমি বেসিকটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। তো আমাদের বলেছে সূচক। তো সূচক জিনিসটা কি, বা সূচক পড়তে আমাদের কি লাগবে? হ্যাঁ, সূচক জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আমি এই 2 সংখ্যাটাকে 5 বার গুণন করতে যাচ্ছি। কি বললাম? যে এই 2 সংখ্যাটা আমি কি করব? 5 বার গুণ করে দেব। এই 2টা 5 বার না লিখে আমি কি করলাম? এখানে 2 দিলাম। কয়বার গুণন করতে যাচ্ছি? 5 বার গুণন করতে যাচ্ছি। তাহলে এখানে উপরে 5 দিয়ে দিলাম। এবার এই যে নিচেরটা, এটাকে বলা হবে কি? আমরা বলি বেজ বলি, অথবা কি বলি এখানে? ভিত্তি বলি। আর এই বেজের উপরে যেটা থাকে, যেটা আছে, সেটা হচ্ছে আমাদের কি? পাওয়ার অথবা সূচক, অথবা কেউ এক্সপোনেন্ট বলে। ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের বেজ আর এইটা হচ্ছে আমাদের পাওয়ার। তাহলে পাওয়ার আমাদেরকে কি শেখাচ্ছে, বা সূচক আমাদেরকে কি শেখাচ্ছে? যে আসলে সূচক যার উপরে থাকবে, মানে ভিত্তির উপরে থাকবে, সেই ভিত্তিটা সূচক যত থাকবে ততবার সেই ভিত্তিটা গুণ করতে হবে, তাই না? এইটা হচ্ছে আমাদের সূচক। যে সূচক কি বোঝাচ্ছে? যে ও যত, মানে যে বেসটার উপরে যত সংখ্যা থাকবে, 2 থাকুক 5 থাকুক, ঠিক বেসটা ততবার গুণ করতে হয়। আচ্ছা, এবার আমাদের এই সূচকের জন্য কিছু কিছু সূত্র আছে, এগুলো আগে ভালো করে বুঝতে হবে। এইগুলো বুঝতে পারলে যে অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবেন কি একদম পানির মতো সোজা হয়ে গিয়েছে। তো সূত্রটা হচ্ছে এরকম, যে আমাদের গুণনের সময় পাওয়ার গুলো আমরা কি করব? যোগ করে দেব, যদি বেস বেস মিল থাকে। এর মানে হচ্ছে 2 টু দি পাওয়ার, ধরেন এখানে 5 গুণন 2 টু দি পাওয়ার 6 দিলাম। এর মানে কি? এখানে 2 এবং এই 2 বেসটা কি মিল আছে না? তাহলে মিল থাকলে 5 এবং 6 কি করে দেব? যোগ করে দেব। 5 আর 6 যোগ করলে কত হয়? 11 হয়। বুঝাতে পেরেছি? আচ্ছা, যদি এরকম থাকে a টু দি পাওয়ার 4 গুণন a টু দি পাওয়ার 3 মানে a কিউব, এটা যদি থাকে তাহলে কি করব? এই যে a বেস এবং a বেসটা কি আছে? মিল আছে। তাহলে যেহেতু গুণন আছে, পাওয়ার গুলো যোগ করে দেবো। 4 3 কত হয়? 7 হয়, তাই না? তাহলে একটা জিনিস আমরা খেয়াল করলাম সূচকের ক্ষেত্রে, যে যখন আমাদের গুণন করব, যদি বেস বেস কোনো কারণে মিল থাকে, আমরা কি করে দেব? পাওয়ার গুলো যোগ করে দেব। আচ্ছা, এবার ভাগের সময় আমরা পাওয়ার গুলো কি করব? বিয়োগ করে দেব। যদি এরকম থাকে যে a টু দি পাওয়ার 5 ভাগ আছে a টু দি পাওয়ার 4, এরকম আছে, তাহলে আমরা কি করব? ভাগের সময় যদি বেস এবং বেস মিল থাকে, পাওয়ার গুলো আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে 5 এর থেকে পাওয়ার কি হয়? উপরেরটা আগে মাইনাস করব, উপরেরটা আগে, তারপরে নিচেরটা। এর মানে হচ্ছে উপরেরটা থেকে নিচেরটা আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। ছোট থাকলেও ওইভাবে লিখতে হবে, বড় থাকলেও ওইভাবেই লিখতে হবে। আমি কি করব? এখানে যদি 5 এর থেকে 4 বাদ দিই কত হয়? 1 হয়। তা আমরা তো জানি যে একটা আসলে লেখার প্রয়োজন নাই, কারণ কোনো কিছুর উপরে কোনো পাওয়ার নেই। এর মানে কত পাওয়ার আছে? 1 পাওয়ার আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু দুইটা জিনিস শিখলাম, যে একটা হচ্ছে গুণনের সময় পাওয়ার গুলো আমরা যোগ করে দেব, এবং ভাগের সময় পাওয়ার গুলো আমরা কি করে দেব? বিয়োগ করে দেব। এখন গুণনের সময় ধরেন সাপোজ এখানে এরকম আছে, গুণন a টু দি পাওয়ার 5 এরকম আছে, তিনটা আছে, তাহলে কি করব? কোনো সমস্যা নেই, বেস বেস মিল আছে, আমি তিনটাই কি করে দেব? যোগ করে দেব। 5 3 8 4 12, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি এরকম হয়, সাপোজ ধরেন এরকম হলো যে a স্কয়ার, হ্যাঁ, এর উপরে পাওয়ার 3 আছে,
এরকম যদি থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে দেখেন এর উপরে পাওয়ার কত আছে, 2 আছে, এর উপরে পাওয়ার কত আছে, 3 আছে। পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, আমরা তো দেখলাম যে গুণনের সময় পাওয়ার গুলো যোগ করব আর ভাগের সময় পাওয়ার গুলো কি করে দেব, বিয়োগ করে দেব। কিন্তু কোনো কারণে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে সেই দুইটা পাওয়ার কি করে দেব, গুণ করে দেব। তাহলে এখানে কি হবে, যেহেতু পাওয়ার 2 তার উপরে পাওয়ার 3 আছে, তাহলে দুইটা পাওয়ার আমি গুণন করে দেব, কি হয় 3 দুগুণা 6 হয়। বুঝতে পেরেছি? এর মানে বুঝলাম যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেই দুইটা পাওয়ার ডাইরেক্টলি গুণন করে দেব। আচ্ছা, এরকম যদি থাকে, ধরেন এখানে আছে এরকম যে a গুণন b এরকম আছে, এর উপরে পাওয়ার 2 আছে, তাহলে আমরা কি করব, এই পাওয়ার 2টা কি শুধু a কে দেব, b কে দিব না, বা শুধু b কে দিব, a কে দেব না? আসলে ব্যাপারটা এরকম না, দুইজনকেই হবে। যেহেতু গুণন আকারে আছে, তাহলে গুণন আকারে যেহেতু আছে তাহলে দুইজনকে আমি কি করে দেব, পাওয়ারটা দিয়ে দেব। এর মানে এর উপরে পাওয়ার 2 গুণন বির উপরেও পাওয়ার 2 হবে। তো এই কনসেপ্টগুলো আপনাকে মনে রাখতে হবে, এগুলো ছাড়া আসলে কি সূচকের অঙ্কগুলো করতে পারবেন না। এই জন্য অঙ্ক করার আগে এই কনসেপ্টগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে যে আমাদের কি সূচক করতে কি কি লাগবে, এটা আপনাকে বুঝতে হবে। এরপরে যদি এরকম থাকে, ধরেন সাপোজ a ভাগ হচ্ছে b আছে, এরপরে যদি আমি পাওয়ার এখানে ধরেন 3 দিয়ে দিই, তাহলে যেহেতু এই যে এখানে a ভাগ b দেওয়া আছে, পাওয়ার কি দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাই না? তাহলে শুধু এই পাওয়ারটা কি শুধু a কে দিবেন নাকি b কে দিবেন? আসলে এই গুণনের মতোই, গুণনের সময় আমরা কি করেছি, উভয়কেই দিয়েছি। ঠিক ভাগের সময় আমরা কি করব, প্রথমে যে আছে তাকেও আমি পাওয়ারটা দিয়ে দেব, নিচে যে আছে তাকেও আমি পাওয়ারটা দিয়ে দেব, তাই না? তাহলে আমরা কি কি শিখলাম, যে গুণনের সময় যদি বেস মিল থাকে পাওয়ার গুলো যোগ করে দেব, ভাগের সময় যদি বেস মিল থাকে তাহলে কি করে দেব, পাওয়ার গুলো বিয়োগ করে দেব। এখন কথা হচ্ছে যদি বেসটা মিল না থাকে তাহলে আমরা কি করব, ধরেন এরকম আছে এর উপরে পাওয়ার 2 গুণন বি এর উপরে পাওয়ার 3 এরকম আছে। আসলে এখানে দেখেন এইখানে গুণনের সময় কিন্তু পাওয়ার গুলো আর যোগ হবে না, কারণ এখানে a বেস এখানে b বেস, মিল কি আছে, মিল তো নাই। তাহলে জাস্ট এইভাবে আমরা রেখে দেব, ঠিক আছে? আচ্ছা, এই ছিল হচ্ছে যদি মিল না থাকে তাহলে আমরা কি কি শিখলাম, যে গুণনের সময় পাওয়ার গুলো যোগ করে দেব যদি বেস বেস মিল থাকে, ভাগের সময় পাওয়ার গুলো আমরা বিয়োগ করে দেব যদি বেস বেস মিল থাকে। এরপরে দেখলাম হচ্ছে যে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে, মানে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেই দুইটা পাওয়ার আমরা কি করে দেব, গুণন করে দেব। এরপরে যে যদি দুইটা গুণন থাকে, বেস বা যে কোনো জিনিস সংখ্যা থাকুক বা যেই থাকুক, যদি ধরেন গুণন আকারে আছে তাদের উপরে কোনো একটা পাওয়ার দেওয়া আছে, তাহলে আমরা সেটা সকলের উপরেই সেই পাওয়ারটা দিয়ে দেব, যেটা আমরা এখানে গুণনের ক্ষেত্রে দেখলাম। এখন যদি এরকম থাকে 3টার উপরে পাওয়ার 3 দেওয়া আছে, এর মানে আমাকে কি করতে হবে, এই 3 জনকেই পাওয়ারটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা শিখলাম। এরপরে কি শিখলাম, যে যদি ভাগের ক্ষেত্রেও হয় তারপরেও আমরা প্রত্যেককে কি সেই পাওয়ারটা দিয়ে দেব। যেমন আমি এখানে শিখেছি a ভাগ b, এখানে যদি পাওয়ার 3 তাহলে এটা এর উপরেও পাওয়ার 3 এবং b এর উপরেও পাওয়ার 3। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখলাম। এবার এর বাইরে আরো কিছু জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো কারণে এরকম থাকে, ধরেন এখানে এর উপরে ইনভার্স 2 আছে, এরকম দেওয়া আছে a টু দি পাওয়ার ইনভার্স 2 দেওয়া আছে, তাই না? এই মাইনাস যদি পাওয়ারে মাইনাস থাকে তাহলে সেটাকে ইনভার্স বলে, কেউ এখানে অনেকে বলে এখানে টু দি পাওয়ার -2 বলে। আচ্ছা, তো a টু দি পাওয়ার ইনভার্স 2 আছে, এইটা যদি থাকে তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটার কারণে আমরা লিখব কি 1 ডিভাইডেড লিখব, কি লিখব, এই মাইনাসের কারণে আমরা 1 ডিভাইডেড লিখব, মানে 1 ভাগ লিখব। এরপরে যেটা বেজ আছে এবং যেটা পাওয়ার আছে জাস্ট সেটা আমরা বসিয়ে দেব। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অঙ্ক করতে আমাদের এগুলো লাগবেই। আর যারা এই কনসেপ্ট গুলো বুঝে যাবেন না তারা অঙ্ক আসলে কিছুই বুঝবেন না। আচ্ছা, তাহলে যদি আমি এখানে এরকম লিখি a ইনভার্স 5, এটা যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি, এখানে
এই মাইনাসের কারণে 1 ডিভাইডেড, আর যে বেস এবং যে পাওয়ারটা আছে সেটা আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম। বোঝাতে পেরেছি? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখি, যে যদি আমরা এখানে রুট এ যদি থাকে, এখানে কি আছে রুট এ যদি থাকে, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, এর উপরে পাওয়ার হাফ দিতে পারি, কারণ এই রুট মানে হচ্ছে কি পাওয়ার হাফ। ঠিক আছে, আচ্ছা যদি এরকম থাকে তাহলে এখানে কি লিখবো, a টু দি পাওয়ার 1/3। যদি এখানে এরকম থাকে তাহলে এখানে কি লিখতে পারি, a টু দি পাওয়ার 1/5 এটা লিখতে পারি। মানে এক কথা এখানে যা আছে আমরা জাস্ট এখানে যে সংখ্যাটা থাকবে জাস্ট ওই সংখ্যাটা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি সূচক করার জন্য যে বেসিক জিনিসগুলো লাগবে, সেই জিনিসগুলো আমি এখানে লিখে দিই, মানে এখন বুঝালাম। ঠিক আছে, এগুলো যদি বুঝতে পারেন, আসলে এইগুলোই হচ্ছে আমাদের কি সূত্র। ঠিক আছে, যেমন সূত্র কি বলে, যেখানে বইতে সূত্র লেখা আছে যে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n, তাহলে গুণনের সময় বেজ এবং বেজ মিল আছে, তাহলে এখানে কি লেখে m প্লাস n লেখে। আবার ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ করে, এইভাবে লিখে দেয়। তো আমি তো এগুলো আপনাদেরকে কনসেপ্ট কি করেছি বুঝিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের অঙ্ক সমাধান করার পালা। ঠিক আছে, আরেকটা ছোট্ট একটা জিনিস বুঝাই, যেমন ধরেন এখানে আছে a টু দি পাওয়ার সাপোজ a প্লাস 2 আছে, কি আছে a টু দি পাওয়ার a প্লাস 2 আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, যদি a টু দি পাওয়ার a গুণন a টু দি পাওয়ার 2 থাকে, তাহলে এখানে কি আমি লিখতে পারি না, বেজ এবং বেজ মিল আছে, a টু দি পাওয়ার এখানে পাওয়ার গুলো যোগ করে দেই a প্লাস 2, এটা লিখতে পারি, তাই না? আর এখানে দেখেন a টু দি পাওয়ার a প্লাস 2 আছে, তার মানে কি এই প্রথম পাওয়ারটা আমি এই বেজের উপর দেব, প্লাস থাকার কারণে গুণন দিলাম, এবং পরবর্তী যে পাওয়ারটা আছে সেটা আমি সেই বেজের উপরে দিয়ে দিলাম। এভাবে ভেঙে লেখা যায়। এখন যদি কোনো কারণে এরকম থাকে a মাইনাস 2, তাহলে কি হবে, এই এর উপরে পাওয়ার এটা দেব এবং মাইনাসের কারণে ভাগ দেব। যদি আমাদের প্লাস থাকে তাহলে গুণন দেব, মাইনাস থাকলে ভাগ দেব, এরপরে এই এর উপরে পরবর্তী যে পাওয়ারটা আছে সেটা দিয়ে দেব। ঠিক আছে, তো এই মোটামুটি সূচক করতে এই সবগুলো বেসিক লাগবে। এই বেসিক গুলো যদি শিখতে পারেন, অঙ্ক একদম পানির মতো সোজা হয়ে যাবে, অঙ্ক করতে কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, আমরা এই বেসিক গুলো জিনিসই বুঝি না। তো অঙ্ক 1 নাম্বার, এবার আমরা অঙ্ক সলভ করার দিকে যাই। অঙ্ক 1 নাম্বারে কি বলেছে, যে 7 কিউব গুণন 7 ইনভার্স 3 ডিভাইডেড 3 গুণন 3 ইনভার্স 4, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমি কি কাজটা করতে পারি, একটা জিনিস ভালো করে খেয়াল করেন, কি কাজ করতে পারি চিন্তা করবেন। নিজেকে আসলে ব্রেনকে আগেই কোনো অ্যান্সার বা খাতা দেখতে যাবেন না বা গাইড দেখতে যাবেন না। ঠিক আছে, আগে চিন্তা করবেন যে এখান থেকে আসলে আমি কি করতে পারি। আমরা দেখছি উপরে 7 তার উপরে একটা পাওয়ার, এই 7 তার উপরে একটা পাওয়ার, বেস বেস কিন্তু মিল আছে। আমরা তো শিখেছি যে বেস বেস মিল থাকলে কি করতে হবে, পাওয়ার গুলো যোগ করে দিতে হবে। ঠিক আছে, 7 লিখলাম, 3 প্লাস এখানে মাইনাস 3 আছে, আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, নিচেও কি 3 3 বেস বেস মিল আছে, তাহলে 3 দিলাম, এখানে উপরে কোনো পাওয়ার নাই মানে 1 প্লাস এখানে -4 আরেকটা পাওয়ার। ঠিক আছে, এই তো আমি করলাম। এরপরে কি করা যায়, যে আমি এখানে এই চিহ্নগুলো আগে ঠিক করি। যেমন এখানে 3 আছে, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তাহলে এখানে 3, আবার নিচে 3 লিখলাম, এখানে 1 দিলাম, 3 প্লাস মাইনাসে মাইনাস, এটা দিলাম। বুঝতে পেরেছি? আগে ব্রেনটাকে চিন্তা করবো যে আসলে কি কাজ করা যায়, এই অঙ্কটা থেকে কি কাজটুকু করা যায়, এটাকে চিন্তা ভাবনা করবেন। আচ্ছা, এরপরে কি আছে, তাহলে এখানে 7 এর উপরে পাওয়ার কত হয় 0, কারণ 3 থেকে 3 বাদ দিলে 0, আর নিচে 1 এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস, 4 এর আগে কি আছে মাইনাস, বিপরীত চিহ্ন মানে বিয়োগ করতে হবে। 4 থেকে 3 বাদ দিলে 1 বাদ দিলে 3 হয়, বড় সংখ্যা বিপরীত চিহ্ন, যেহেতু বড় সংখ্যার আগে যে চিহ্ন ওই চিহ্ন বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস এখন আমরা শিখি, যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে, মানে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে তার মান 1 হয়। ঠিক আছে, আর এইখানে কি আছে, এই যে 3 এর উপরে ইনভার্স 3 আছে, তার মানে আমি কি শিখেছিলাম একটু আগে,
এই যে পাওয়ার মাইনাসটা আছে, মানে এই মাইনাস আছে, এই মাইনাসের কারণে 1 ডিভাইডেড, আর এই যে বেস এবং পাওয়ার এটা আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, যদি এখানে একটু করি, এখানে কি আছে, যে উপরে তো 1 আছে, 1 লিখলাম, এটা কি লেখা যায় 1 ডিভাইডেড 3 এর উপরে পাওয়ার 3, তার মানে কি এই নিচের বেজের যে 3টা কয়বার গুণন হবে, 3 বার গুণন হবে। আমরা জানি যে 3 যদি 3 বার গুণন করা হয় কত হয়, 27 হয়, তাই না? এবার এই যে 1 ভাগ, এই ইকুয়ালের সাথে যে ভাগটা থাকে এইটা হচ্ছে আমাদের রাশির মেইন ভাগ, এই যে প্রথম থেকে শুরু হচ্ছে, তাই না? তাহলে আমরা জানি ভাগ থাকলে যদি ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে গুণনে রূপান্তর করতে হয়। কখন রূপান্তর করতে হয়? হতে পারে যে উপরে একটা ভগ্নাংশ অথবা নিচে একটা ভগ্নাংশ, মানে এক কথা লব অথবা হরে কোনো একটা ভগ্নাংশ থাকলেই এই মেইন ভাগটা তখন গুণনে রূপান্তর করতে হয়। তাহলে এখানে 1 গুণন এবং নিচে হরের যে ভগ্নাংশটা থাকে সেটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, হর চলে যায় উপরে আর লব চলে আসে নিচে। এর মানে এখানে আনসারটা কত হবে, 27 হবে। এইটা হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, আশা করি আপনারা 1 নম্বর বুঝতে পেরেছেন। একটা অঙ্ক দুইটা অঙ্ক ভালো করে বুঝলেই এবং এই সূচকের কনসেপ্ট, যে মানে এক কথা বেসিক যেগুলো আছে এগুলো যদি বুঝতে পারেন কোনো অঙ্কই ইনশাআল্লাহ সমস্যা হবে না। 2 নাম্বার কি বলেছে, প্রত্যেকটা অঙ্কই আপনারা বুঝতে পারবেন, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন। 7 স্কয়ার এখানে কি আছে, 3 আছে, ইনটু এখানে, আচ্ছা এখানে নিচে হচ্ছে √7 দেওয়া আছে। কি করা যায়, কি করা যায়, আমি শিখিয়েছিলাম যে এখানে ধরেন কোনো কিছুর এখানে ধরেন এরকম দেওয়া আছে, তাই না? তাহলে এটার পরিবর্তে আমি এখানে 1/3 এটা লিখতে পারি। এখানে যে সংখ্যাটা থাকবে জাস্ট 1 ডিভাইডেড ওই সংখ্যাটা আমি বসিয়ে দেব। এইখানে যদি আমি লিখি তাহলে এখানে 7 স্কয়ার আছে, ভালো কথা, ও থাক ওর মতো। এখানে 3 রুট আছে, তাহলে 1 ডিভাইডেড 3 ইনটু এখানেও কি হবে 7 আছে, 7 এর মতো এখানে 1 ডিভাইডেড 3 দিয়ে দিলাম। ঠিক আছে। নিচে কি আছে 7, রুট আছে √7, তার মানে কি রুটের পরিবর্তে আমি 1/2 লিখতে পারি, তাই না? আচ্ছা, এবার আমি কি বলেছিলাম, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা দুইটা পাওয়ার কি হয়, গুণন হয়। এখানে 7 এর উপরে পাওয়ার কত 2 এবং তার উপরে পাওয়ার কত 1/3, এর মানে কি পাওয়ার একটা 2 গুণন আর একটা হচ্ছে 1/3, গুণন করলে কত হয় আমরা জানি, যেখানে গুণন উপরে উপরে এবং নিচে নিচে হয়, এর নিচে মনে মনে একটা 1 ধরা যায়, তাহলে এই দুইটা কি হবে, উপরে গুণন হবে। এই জন্য সবসময় মনে রাখবেন একটা ভগ্নাংশ আর একটা সংখ্যা যদি গুণন হয় এই সংখ্যাটা অল টাইম উপরে গুণন হয়, তাহলে 2 ডিভাইডেড অবশ্যই 3 হবে। তাহলে এখানে 7, এখানে 2 ডিভাইডেড 3 গুণন এখানে 7 এর উপরে 1 ডিভাইডেড 3, এখানে 1 ডিভাইডেড 2। আচ্ছা, এখানে একটু আমি একটা কাজ ভালো করে মানে যদি খেয়াল করেন এখানে কিভাবে করা যায়। প্রথমে এই যে উপরে 7 বেজ আছে, এখানেও 7 বেজ আছে, আপনারা বলেন তো 7 বেজ বেজ কি মিল আছে না? তাহলে এই যে 2 ডিভাইডেড 3 পাওয়ার 1 ডিভাইডেড 3 পাওয়ারটা কি হবে, যোগ হবে। এবার আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করেন যে এইটা যোগ করার পরে আমি যে এখানে দুইটা 7 আছে, কয়টা 7 লিখবো, একটা 7 লিখবো না? আচ্ছা, আমি আপনাদেরকে ভেঙে ভেঙে করাই। এখানে 7 লিখলাম, এখানে পাওয়ার গুলো কি হবে, যোগ করে দিলাম, পাওয়ার গুলো আমি যোগ করে দিলাম, নিচে যেমন আছে তেমনই রেখে দিলাম। এটা যোগ করলে কত হয়, আমরা জানি যে আসলে এখানেও একটা হর দেখলাম, এখানেও হর, একই হর থাকলে সেই হরটাই আমাদের লসাগু হয় এবং উপরে যা আছে জাস্ট বসিয়ে দেব। নিচে এখানে 7 1 ডিভাইডেড 2 এটা পাওয়ার, তাই না? আচ্ছা, তো আমরা যদি এখানে এই সাইডে করি তাহলে এখানে কি আছে যে 7 এর উপরে 2 প্লাস 1, তাহলে এখানে কি 3 ডিভাইডেড নিচেও কত আছে 3 আছে, এখানে 7 এর উপরে 1 ডিভাইডেড 2। আচ্ছা, তাহলে এটা কি হয়, 7 এর উপরে এই 3 আর 3 কেটে যায়, 7 এর উপরে পাওয়ার কত থাকে 1 থাকে, আসলে 1 কি দেওয়ার প্রয়োজন আছে, প্রয়োজন নাই, তাহলে এখানে 1 ডিভাইডেড 2। এখন 7 এবং 7 এর বেজ মিল আছে, ভাগ আছে, পাওয়ার গুলো মাইনাস করতে হবে। উপরে পাওয়ার কত আছে
কোনো কিছু নেই, তার মানে 1 আছে। 1 মাইনাস নিচে হচ্ছে 1/2। একটু ভালো করে খেয়াল করেন, 1 থেকে যদি হাফ বাদ দেওয়া যায় কত থাকে? এখানে হাফ থাকে, মানে 1 তো পুরো অংশ, এই পুরো থেকে যদি অর্ধেক বাদ দেওয়া যায় তাহলে অর্ধেক থাকে না, তাহলে সেই অর্ধেক বসিয়ে দিয়েছে। এবার রুট, এখানে √7, এটা যদি আমি 7^1/2 লিখতে পারি, 7^1/2 থাকলে আমি সেটাকে কেন √7 লিখতে পারবো না? এটা হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, প্রতিটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবেন। আমি আসলে একটা অঙ্ক করার সময় যে টপিকের অঙ্ক করাই সেগুলোও বোঝাই, আগের যে টপিক আছে সেগুলোও বোঝাই, যদি আপনার ক্লাস 6 এর কোনো ঘাটতি থাকে সেই অঙ্কটাও বুঝিয়ে দেই, যোগ বিয়োগ থাকলে সেগুলোও বুঝিয়ে দেই। তো আসলে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করবেন। আচ্ছা, 3 নম্বরে বলেছে 2^1 প্লাস 5^1 টু দি পাওয়ার হচ্ছে −1, এটা দেওয়া আছে। আমি কি বলেছিলাম যে আমি এখানে এই যে মাইনাস আছে এটার কারণে 1 ডিভাইডেড দিতে পারি, আর যে বেস এবং যে পাওয়ারটা থাকবে তাহলে 2 এর উপরে পাওয়ার 1, আমরা তো জানি যে 2 এর উপরে পাওয়ার 1টা দেওয়ার প্রয়োজন নেই। প্লাস আছে প্লাস দিলাম, ঠিক এটাও তাহলে তাই হবে 1/5, এর উপরে −1, তাহলে এটা হচ্ছে 5 আর 2 এর লসাগু 10 হয়, 2 দিয়ে 5 কে ভাগ করলে কত হয়? 5 হয়। 5 1 কে 5 প্লাস এখানে 5 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়? 5 দিয়ে 10 কে ভাগ করলে 2, 2 1 কে 2। ঠিক আছে, তাহলে এটার উপরে ইনভার্স 1, 7/10, এর উপরে ইনভার্স 1, তাহলে এটা কি হবে? 1/7/10 হবে, তাই না? কারণ দেখেন এই যে পাওয়ারটা মাইনাস আছে এটার কারণে 1 ডিভাইডেড দিয়েছি, 7/10টা হচ্ছে আমার এখন বেজ, বেজের উপরে পাওয়ার 1, যেটা দেওয়ার প্রয়োজন নেই। কি বলেছিলাম যে লব অথবা হরে একটা ভগ্নাংশ থাকলে এই যে মেইন ভাগটা আছে সেটাকে গুণনে রূপান্তর করতে হয়, তাহলে এখানে 1 গুণন 10/7, এর মানে হচ্ছে 10/7, তাই না? তো এইখানে আমি একটা শর্টকাটের কথা বলে দেই, এই যে 7/10 এর উপরে ইনভার্স 2 আছে না, আপনারা একটা শর্টকাট মনে রাখবেন, জাস্ট এই যদি এরকম থাকে জাস্ট 10/7 করে দিবেন, এটা হচ্ছে আপনাদের অ্যান্সার হয়ে যাবে, আর বাকি 2-3 লাইন করার প্রয়োজন নেই। আচ্ছা, তো 3 নাম্বারটা আমাদের শেষ। এবার 4 নাম্বারটা কি বলেছে? 4 নাম্বারটা সেম এরকমই, 2a−1 প্লাস 3b−1 টু দি পাওয়ার হচ্ছে এখানেও −1। এর মানে এখানে অনেকে ভুল করতে পারে, অনেকে ভুল করে কি 1 ডিভাইডেড এখানে 2a লেখে। আসলে একটু মনোযোগ দিয়ে যদি দেখেন যে এই ইনভার্স 1টা শুধুমাত্র কিন্তু এর উপরে আছে, তাই না? 2 এর উপরে কি আছে? নেই, তার মানে এখানে 2 ইনটু এই মাইনাসের কারণে 1 ডিভাইডেড এর উপরে পাওয়ার 1, যেটা দেওয়ার প্রয়োজন নেই। ঠিক এটাও তাই, 3 ইনটু 1 ডিভাইডেড b, এর উপরে পাওয়ার কি আছে? −1। তাহলে আমি বলেছি একটা ভগ্নাংশের একা থাকলে সেটা উপরে গুণন হয়, তাহলে 2/a 3/b, এর উপরে −1। তাহলে এখানে a এবং b এই দুইটা হর, তাই না? তাহলে এই দুইটা হরের লসাগু কি হবে? ab হবে। a দিয়ে যদি ab কে ভাগ করে কি থাকে? b থাকে, সেই b টা উপরে গুণন 2b প্লাস b দিয়ে ab কে ভাগ করলে কত হয়? a থাকে, এটা 3 এর সাথে গুণন 3a ইনভার্স 1। এর মানে পরবর্তী লাইনে আমি এখানে একটু সাজিয়ে লিখতে পারি, যেহেতু এবিসিডি তে a আগে থাকে তারপরে b থাকে, তাহলে 3a + 2b ডিভাইডেড ab, এর উপরে কি আছে? ইনভার্স 1। আমি কি বলেছিলাম এরকম যদি হয় জাস্ট নিচেরটা উপরে এবং উপরেরটা আমি নিচে দিয়ে দেব, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, তো আশা করি 4 নাম্বারটা আপনারা বুঝতে পেরেছেন। 5 নাম্বার কি বলে? 5 নাম্বার বলছে হচ্ছে a² b−1 ডিভাইডেড এখানে a−2b, এইটা এর উপরে হোল স্কয়ার, এইটা বলছে। তাহলে এখানে আমি আসলে কি কাজটা করতে পারি? প্রথমে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মানে যে কেউ মানে যে যেরকম কাজ করতে চায় আমি করতে পারি কি, a এবং a বেস বেস মিল আছে, ভাগ আছে, পাওয়ারগুলো বিয়োগ করে দিতে পারি। b এবং b বেস বেস কি আছে?
মিল আছে, পাওয়ার গুলো বিয়োগ করে দিতে পারি। এ আর বি এর সম্পর্ক কি? এ আর বি সম্পর্কের কি গুণন আকারে আছে না? তাহলে এটা আমি যদি কাজ করি এরকম যে এ বেসটা লিখলাম, প্রথম পাওয়ার আছে কি 2 আছে, পরেরটা হচ্ছে মাইনাস, যেহেতু ভাগ আছে এবং -2 ইনটু এ আর বি এর সম্পর্ক তো গুণন সম্পর্ক, তাই না? তাহলে এখানে বি লিখলাম, এখানে আছে উপরে আছে -1, এখানেও মাইনাস, যেটা আমাদের মাইনাস করতে হবে সূত্রের মাইনাস, এরপর এখানে কোনো পাওয়ার নেই মানে 1, তাই এটা এইভাবে দিলাম। এরপর কি দিয়ে দিলাম স্কয়ার, এই যে উপরে। এরপর এটা তাহলে 2 + 2 ইনটু এখানে বি, একই চিহ্ন, তার মানে যোগ করতে হবে 1 1 এ 2, একই চিহ্ন হলে সেই চিহ্ন বসে স্কয়ার দিয়ে দিলাম। এখানে a⁴ ইনটু এখানে কি b ইনভার্স 2 এর উপরে স্কয়ার, তাই না? আচ্ছা, এখানে কি কাজ করা যেতে পারে? a⁴ ইনটু এই যে b এর উপরে মাইনাস আছে, তাহলে মাইনাস এখানে 1 ডিভাইডেড, এরপরে b পেজ এবং পাওয়ার কত 2 2 আছে, তাহলে এটার উপরে স্কয়ার। এখানে যদি আমি সাইডে লিখি তাহলে এখানে a⁴ টা কার সাথে গুণন হয়? এই 1 এর সাথে না, কারণ এটা একটা ভগ্নাংশ, এটা একা, তাহলে a⁴ আর এখানে b স্কয়ার, এর উপরে পাওয়ার 2 আছে। আমি কি বলেছি যে ভাগের ক্ষেত্রেও যদি এই যে এটা বলেছিলাম a ভাগ b এরকম পাওয়ার যদি থাকে, তাহলে দুইটাকে কি করতে হবে? পাওয়ারটা দিয়ে দিতে হবে। তাহলে এখানেও a⁴ কেও পাওয়ার দিতে হবে। এবার a⁴ কে পাওয়ার দিলাম এবং b স্কয়ার ওকেও পাওয়ার দিয়ে দিলাম। এবার দেখেন তো, পাওয়ারের উপর পাওয়ার, তাহলে a⁴8, কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হয়? গুণন হয়। এখানে b⁴ কি হবে 4, তাহলে এটাই আমাদের কি অ্যান্সার, তাই না? তা আশা করি 5 নম্বরটা আপনারা বুঝতে পেরেছেন। আসলে এই যে ভিডিও অঙ্ক সমাধান করার আগে ভিডিওর শুরুতে যে আসলে 4-5 মিনিটের যে বেসিকটা করিয়ে দিয়েছে, ওইগুলো যদি বুঝতে পারেন তাহলে আসলে এই অঙ্কগুলো আসলে কঠিন কোনো কিছুই না, আপনারা নিজেরাই দেখেন। ওইগুলো যদি পুরোপুরি বুঝতে পারেন, সবগুলো যদি আপনাদের মনে থাকে, অঙ্ক আসলে করতে আহামরি কিছুই না। 6 নাম্বার কি বলেছে? √x ইনভার্স 1 y ইনটু √ এখানে y ইনভার্স 1 z ইনটু এখানে হচ্ছে z ইনভার্স 1 x। ভালো করে খেয়াল করেন, z এর উপরেও রুট, z ইনভার্সের উপরেও রুট, x এর উপরেও রুট, x ইনভার্সের উপরেও রুট। আচ্ছা, y এর উপরেও রুট, y ইনভার্সের উপরেও রুট। এখানে y ইনভার্স 1 বলার প্রয়োজন নেই। অনেকে বলে, যেমন মাঝে মাঝে আমিও বলি, আসলে y ইনভার্স বললেই বোঝা যাবে যে ওখানে আসলে পাওয়ার 1 আছে, তাই আলাদা করে y ইনভার্স 1 না বললেও চলবে, ঠিক আছে? তো কেউ বললে ভুল হবে না। তাহলে একটা জিনিস দেখলাম যে আসলে এখানে সবগুলোর উপরেই রুট আছে, কিন্তু আলাদা আলাদা, কোনো সমস্যা নেই। যদি এরকম হয় তাহলে √2 গুণন √3 এরকম আছে, তাহলে √ দিয়ে 2 গুণন 3 লেখা যায়, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক কথা, ছোট ক্লাসের কথা। ঠিক তেমনি এখানে যেহেতু সকলের উপরে রুট আছে, তাহলে আমি একটা বড় √ দিয়ে এই যে x ইনভার্স 1 ইনটু x, যেহেতু সকলে গুণন আকারে আছে, এরপরে y ইনটু y ইনভার্স 1, এরপরে z ইনটু z ইনভার্স 1, তাই না? এখানে কি করা যায়? x এবং x চলকের মিল আছে, যেহেতু এদের মধ্যে কি সবগুলো গুণন সম্পর্ক, তাই না? সবগুলো কি গুণন আকারে আছে না? তাহলে x এবং x চলকের মিল আছে, -1 + 1, পাওয়ার গুলো যোগ হবে। এরপরে y, এখানে কি y প্রথম চলক কত আছে? 1 আছে, তাহলে এখানে 1 প্লাস এই যে -1, আবার z এখানে 1 প্লাস -1। আচ্ছা, এখানে কি -1 + 1 কেটে যায় না, তাহলে x এর উপরে পাওয়ার 0, এখানে y 1 - 1, এখানে z 1 - 1। তাহলে এখানে x এর উপরে আমরা জানি কোন কিছুর উপরে পাওয়ার কত হয়? পাওয়ার 0 মানে কত? 1 না? 1 ইনটু এখানে y এর পাওয়ার হচ্ছে, দেখেন এখানেও একটু শর্ট করে দেই, y 1 - 1, তাই না? মানে 0, তাহলে y এর উপরে পাওয়ার 0 মানে হচ্ছে 1, এখানে z এর পাওয়ারও কি 0 মানে হচ্ছে 1। তো 1 তিনটা 1 গুণ করলে কি হয়? 1ই হয়, আর 1 এর উপরে রুট করলে 1ই হয়, তাহলে 1টা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমাদের 6 নাম্বারটা পর্যন্ত শেষ, ঠিক আছে? আচ্ছা, 7 নাম্বার কি বলেছে? আপনাদের এই যে নবম দশম শ্রেণীর যে গণিতের সূচকের যে 4.1 এই 1 থেকে যে 8 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এগুলো কি করবেন?
এই অঙ্কগুলো আপনারা বেশি বেশি করবেন, কারণ এগুলো যত বেশি করবেন, যত বেশি বুঝতে পারবেন, অন্য যত অঙ্ক অনুশীলনীতে আছে সবগুলো দেখবেন কি আরো সোজা মনে হবে। এগুলো হচ্ছে খুবই বেসিক দিয়ে আসলে অঙ্কগুলো করা, যার কারণে এগুলো খুবই গুরুত্ব দিবেন, এগুলো বেশি করে করবেন। 7 নম্বরে বলেছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ হচ্ছে 2, এটা বলেছে। এটা করার আগে আমি একটা কথা বলে দেই, সেটা হচ্ছে যে যদি আমাদের এরকম থাকতো 2 টু দি পাওয়ার n গুণন 2 টু দি পাওয়ার 4 যদি থাকতো, আমরা কি করতাম, n প্লাস 4 এরকম দিতাম না? তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 4 যদি থাকে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n প্লাস থাকলে গুণন দিব এবং এই পাওয়ারটা আবার এই 2 কে দিয়ে দেব, এরকম তো করতে পারি, তাই না? তাহলে আমি এখানে ঠিক সেইভাবে ভেঙে নিই, 2 টু দি পাওয়ার n প্লাস আছে, তাহলে গুণন দিলাম 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইনটু, তাহলে এটাকেও সেইভাবে আমরা ভাঙাইতে পারি 2 টু দি পাওয়ার n গুণন 2 টু দি পাওয়ার, এখানে 1 আছে, তাহলে 1 তো দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, তো এটাও কি, গুণনটা এইভাবেও লিখতে পারি। আচ্ছা, তো এটাও আমরা যদি ভাঙাই 2 টু দি পাওয়ার n ইনটু এখানে 2 এর উপরে স্কয়ার, তাহলে ভাগ কত 2, তাই না? এইটা হচ্ছে আমাদের ভাঙানো হলো। এরপরে কি করা যায়, এখানে 2 টু দি পাওয়ার n গুণন এখানে 2 এর উপরে পাওয়ার কত আছে, 4 আছে, 2 এর উপরে পাওয়ার 4 কত হয়, 16 হয়, মাইনাস এই 2 আর এই 4 গুণ করলে কত হয়, 8 হয়, তাহলে 8 ইনটু 2 টু দি পাওয়ার n, এখানেও 2 টু দি পাওয়ার n ইনটু এখানে 2 এর উপরে স্কয়ার কত হয়, 4 হয়, ভাগ হচ্ছে 2, তাই না? আচ্ছা, এখানে কি লেখা যায়, এই যে 16 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার n, এখানে কি লেখা যায় যে 4 ইন্টু 2 টু দি পাওয়ার n ভাগ হচ্ছে 2, তাই না? একটা জিনিস চিন্তা করেন, ধরেন এরকম হলো যে 2 টু দি পাওয়ার n কে আমরা a ধরলাম, তাহলে এখানে কি 16a মাইনাস 8 হবে না, এখানে 16a মাইনাস 8, এর মানে এই 16 এর আগে কি আছে, প্লাস আছে, এইটার আগে মাইনাস আছে, বিপরীত চিহ্ন, তার মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে 16টা থেকে যদি 8টা বাদ দেওয়া যায়, তাহলে কয়টা থাকে, 8টা 2 টু দি পাওয়ার n, তাই না? নিজেরাই চিন্তা করে দেখেন যে 16টা 2 টু দি পাওয়ার n থেকে যদি 8টা 2 টু দি পাওয়ার n বাদ দেওয়া যায়, কয়টা থাকে, 8টাই তো থাকে। আচ্ছা, এটা আবার ভাগের কথা বলেছে, আমি যদি এখানে ছোট্ট করে একটা রাফ করি ডিভাইডেড 2, জিনিসটা কি এরকম লাগে না যে 4 ইনটু 2 টু দি পাওয়ার n ভাগ 2, তাহলে এই 2 আর এই 4 কি কাটে না, তাহলে এখানে 2 ইনটু 2 টু দি পাওয়ার n, এরকমই তো থাকে, তাই না? তাহলে এখানে সোজা কথা, এই 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 আর এই যে এটা থেকে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার কি করা যায়, এই যে এখানে গুণন অবস্থায় আছে, এখানেও গুণন অবস্থায় আছে, তাহলে 2 টু দি পাওয়ার n এবং 2 টু দি পাওয়ার n সুন্দর করে আমাদের কেটে যায়, আর এই 2 আর কে 2, 4 দুগুণা 8, তাহলে এই 4, এই 4টা হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে? আচ্ছা, তো 7 নম্বর তো আমাদের শেষ। এবার 8 নাম্বারটা কি বলে, খুবই মনোযোগ দিয়ে দেখবেন এই অঙ্কগুলো, এই 7, 8 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা অনেকবার আসে। তো এখানে কি আছে, 3 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে আছে হচ্ছে 3 টু দি পাওয়ার m, এর উপরে আবার পাওয়ার হচ্ছে m মাইনাস 1, ভাগ আছে এখানে 9m প্লাস 1, এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার m মাইনাস 1, এর উপরে আবার m প্লাস 1। আচ্ছা, এটা কি করা যায়, যে আমরা এখানে দেখলাম 3, আচ্ছা এখানে নিচের আগে কাজটা করে নেই, এখানে কি পাওয়ারের উপরে পাওয়ার আছে, এর মানে প্রথম পাওয়ারটা m গুণন দ্বিতীয় পাওয়ারটা m মাইনাস 1, তাই না? তার মানে m আর m গুণন করলে m স্কয়ার মাইনাস m দিয়ে 1 কে গুণন করলে m হয়, এর মানে নিচে লেখা যায় কি m স্কয়ার মাইনাস m, তাহলে এটুকুর কাজ শেষ, ভাগ চিহ্ন দিলাম। এবার এটুকু, আসলে এটাও বেস 3, এটাও বেস 3 এবং এটাও কি আছে, বেস 3 আছে, তাহলে এটা 9 আছে, তাহলে 9 থেকে কি আসলে বেস 3 তে নেওয়া যায়, নেওয়া যায়, 3 স্কয়ার করলে পাওয়ার 2 হয়ে যায় এবং বেসটা 3 থাকে, তাহলে 3 স্কয়ার যদি করি, এর উপরে পাওয়ার কি ছিল
m প্লাস 1। নিচে কি আছে এখানে দেখেন, এই যে 3 এর উপরে পাওয়ার কি আছে m মাইনাস 1, এই একটা পাওয়ার গুণন এর উপরে পাওয়ার আবার কি আছে m প্লাস 1, এটা দেওয়া আছে। একটু ভালো করে খেয়াল করুন তো, দেখুন তো a মাইনাস b ইন্টু a প্লাস b না, তার মানে এখানে কি হয় a স্কোয়ার মাইনাস কি b স্কোয়ার না, তো 1 এর উপর তো স্কোয়ার দেওয়ার প্রয়োজন। তাহলে এখানে কি লেখা যায় m স্কোয়ার মাইনাস 1, তাই তো। আচ্ছা এইখানে কি করা যায়, এখানে ভালো করে খেয়াল করেন, এই যে 3 এই যে 3 বেস বেস কি মিল আছে না, তাহলে এখানে একটা লিখলাম, পাওয়ার গুলো আমি কি করে দেব বিয়োগ করে দেব, যেহেতু ভাগ আছে বিয়োগ চিহ্ন দিলাম, নিচে আমি এখানে নিচের পাওয়ার গুলো লিখলাম, ঠিক আছে। আচ্ছা এখানেও আবার ভাগ আছে, এটা কি করা যায়, এখানে 3, এই যে 3 এর উপরে পাওয়ার কত 2, এর উপরে পাওয়ার m প্লাস 1, তার মানে 2 দিয়ে m কে গুণন করলে 2m প্লাস 2 দিয়ে 1 কে গুণ করলে 2। আচ্ছা আমি এগুলো একটু মুছে দেই, এরকম দিলাম। এরপরে নিচে কি আছে, এখানে m স্কোয়ার মাইনাস 1 তো আমাদের আছে, তাই না। তাহলে এখানে 3 দিলাম m প্লাস 1, এবার আমরা জানি যে কোনো কিছুর আগে মাইনাস থাকলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, এখানে মাইনাস m স্কোয়ার প্লাস m, এখানে হচ্ছে ভাগ দিলাম, এই পাশে কি 3 3 বেজ মিল আছে, তাহলে এখানে 2m প্লাস 2 মাইনাস দিলাম, যেহেতু আমাকে ভাগ চিহ্ন দেওয়া আছে, এরপরে কি এখানে m স্কোয়ার মাইনাস। আচ্ছা এটা কি লেখা যায়, এখানে m আর এই m, তাহলে 2m, এখানে কি প্লাস 1 মাইনাস m স্কোয়ার, ভাগ দিলাম, এরপরে আবার এখানে 3 2m প্লাস 2, আমরা জানি মাইনাস, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এরকম দিয়ে দিলাম। তাহলে এখানে 3 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, ভাগ দিলাম, এখানেও 3 লিখলাম, তাহলে এখানে 2m, তাহলে 2m দেই প্লাস 2 এবং প্লাস 1, তাহলে প্লাস 3 মাইনাস m স্কোয়ার, তাই না। এতটুকু তো আমাদের এই ধরনের কাজ হয়। এরপরে কাজটা কি, এই যে 3 ভাগ এই যে 3, এইবার বেজ আর বেজ মিল আছে না, তাহলে এই যে পাওয়ার গুলো কি করে দেবো, যেহেতু ভাগ আছে বিয়োগ করে দেবো, তাই না। তাহলে আমি যদি এখানে 3 লিখি 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এখানে মাইনাস দিয়ে দিলাম, এখানে 2m প্লাস 3 মাইনাস m স্কোয়ার, এটা তো হয়, তাই না। আচ্ছা তো আমার এখানে একটু জায়গা শর্ট, আমি উপরে একটা লাইন মুছে দিচ্ছি, দুইটা লাইন মুছে দেই, যেহেতু এগুলো দেখেছেন আপনারা। আচ্ছা তাহলে এখন এই লাইনটাই যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে কি হয়, এখানে যে 3 লিখলাম 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এই যে দেখেন এখানে মাইনাস সামনে আছে, তাহলে চিহ্নগুলো কি হবে পরিবর্তন হয়ে যাবে, 2m এর আগে প্লাস হয়ে গেল মাইনাস, এরপরে 3 এর আগে প্লাস হয়ে গেল মাইনাস, এরপরে m স্কোয়ার এর আগে মাইনাস হয়ে গেল প্লাস m স্কোয়ার, ঠিক আছে। এটা কি হবে, এই যে প্লাস 2m মাইনাস 2m, এটা কাটে, প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কাটে, তাহলে এখানে এই যে প্লাস 1 আর এটা হচ্ছে কি মাইনাস 3, 1 এর আগে দেখলাম প্লাস, 3 এর আগে কি আছে মাইনাস আছে, বিপরীত চিহ্ন থাকলে আমরা জানি বিয়োগ করা লাগে, 3 থেকে একবার দিলে কত হয় 2 হয়, যেহেতু বিপরীত চিহ্ন বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন বসবে, আমি বসাই দিলাম। এবার 3 এর উপরে ইনভার্স 2 আছে, এই মাইনাসের কারণে কি 1 ডিভাইডেড লিখবো না, আর বেজ আর পাওয়ারটা লিখে দিব। এর পরবর্তীতে কি হয় 1 ডিভাইডেড 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যানসার। বোঝাতে পেরেছি কথা। তো এই ছিল হচ্ছে আপনাদের 4.1 অনুশীলনীর 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক। আমি এই যে ভিডিওর শুরুতে যে বেসিক গুলো কমপ্লিট করে দিয়েছি এবং 8টা অঙ্ক সলভ করে দিয়েছি, আপনারা এগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এই কয়েকটা অঙ্ক এবং বেসিক গুলো যদি মাথায় রাখতে পারেন, ইনশাআল্লাহ যত সুযোগের অঙ্ক আছে এমন কোনো অঙ্ক নাই যেগুলো আপনারা পারবেন না। তো আর প্র্যাকটিস তো করতেই হবে। আমি তো সবসময় বলি যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি পারদর্শী হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।